নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে সম্প্রতি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন, যে রায় দিয়েছেন, তাতে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক মিলিয়ে প্রায় 26,000 মানুষের চাকরি তারা হারিয়েছেন। যা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য তো বটেই, গোটা দেশ তোলপাড়। এখন ঘটনা হচ্ছে যে এই 26,000 মানুষের চাকরি বাতিলের পিছনে কারণটা কি? কারণ হচ্ছে, আমরা সবাই জানি 2016-য় যে এসএসসি যে টেট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতির কারণে বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত করে এবং সেই তদন্তে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এখনো জেলে আছেন এবং এসএসসির প্রায় বেশিরভাগ আধিকারিক, সর্বোচ্চ আধিকারিকরা বেশিরভাগই তারা গ্রেপ্তার হয়েছেন। অনেকে এখনো জেলে আছেন, আবার অনেকে বেলেও আছেন। তো এই বিষয়টা কলকাতা হাইকোর্টের প্রথমে অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চে মামলাটা ওঠে। তখনই তিনি সিবিআই এনকোয়ারির নির্দেশ দিয়েছিলেন এবং সেই মামলা পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে সেই মামলার গতকাল তার রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, যেখানে বলা হয়েছে যেহেতু যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী যারা চাকরিজীবী ছিলেন তাদের আলাদা করা সম্ভব হচ্ছে না, তাই তাদের সবার চাকরি বাতিল করা হয়েছে। পুরো প্যানেলটাই 2016-র যে প্যানেল, সেই প্যানেলটাই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই চাকরিহারা যে সমস্ত মানুষ, তাদের এখন আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে রয়েছে। তাদের থেকে নানান রকম প্রশ্ন তোলা হচ্ছে যে এ কি ধরনের বিচার, যেখানে সম্ভবত 4 থেকে 5,000 মানুষের অযোগ্য লোকের চাকরি হওয়ার পর কারণে একদম 20,000 22,000 মানুষের চাকরি এইভাবে কেড়ে নেওয়া হবে। এটা কি ধরনের বিচার? আমাদের ভারতবর্ষের আইনে আছে যে 100 জন অপরাধী সাজা না পাক, তারা মুক্ত হোক, কিন্তু একজনও নিরপরাধী মানুষ যেন সাজা না পায়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে মুড়ি মিছরি আলাদা করতে না পেরে সবাইকেই বাতিলের তালিকায় ফেলে দেওয়া হলো। ফলে এই 26,000 যে শিক্ষক, তাদের সামাজিকভাবে সম্মান তো নষ্ট হলোই, উপরন্তু তারা এখন একটা বিশাল সংকটের মধ্যে পড়লেন। শুধু তারা তো পড়েননি, তাদের সাথে তাদের পরিবার, তাদের পরিজন সবাই আজ এক চরম দুর্দশার মধ্যে। যা পশ্চিমবাংলায় তো বটেই, সারা দেশে বিরল ঘটনা বলা যেতে পারে। আমরা এই উদাহরণস্বরূপ বলতে পারি, এই ধরনের কেলেঙ্কারি শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরি বাজারের বিভিন্ন ক্ষেত্রে কেলেঙ্কারি এর আগে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারিতে আমরা দেখেছি। সেই কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হয়েছে এবং সেই কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে বেশ কিছু সাংবাদিক, তাদের খুন পর্যন্ত হতে হয়েছে। প্রায় 35 থেকে 40 জন মানুষ খুনও হয়েছে। কিন্তু সেই ব্যাপক কেলেঙ্কারি ঘটনা
এত আলোড়ন তুলতে পারিনি, এত মানুষকে চাকরিহারা হতে হয়নি। সেখানে সুপ্রিম কোর্টের এরকম কোনো পর্যবেক্ষণ ছিল না যে যোগ্য অযোগ্য সবাইকে বাদ দিয়ে দেওয়া যায়, যেটা এই ক্ষেত্রে হয়েছে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য ব্যক্তি যারা চাকরি পেয়েছেন, তারা যে 5 বছর চাকরি করেছেন সেই চাকরির তাদের মাইনের টাকা ফেরত দিতে হবে, সুদ সহ ফেরত দিতে হবে। এবং সেখানে আরও একটা কথা সুপ্রিম কোর্ট বলছে, যারা যোগ্য তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে না। তাহলে সুপ্রিম কোর্ট যখন জানে কারা অযোগ্য আর কারা যোগ্য, তাহলে সেক্ষেত্রে কেন অযোগ্য ব্যক্তিদের নামের তালিকা ধরে তাদের নাম প্রকাশ করে দিয়ে তাদের কোনো রকম তাদের বিরুদ্ধেই শুধু পদক্ষেপ নেওয়া হলো না? কেন পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়ে মুড়ি মিছরির মতো সমস্ত যোগ্য ব্যক্তিদেরও চাকরি কেড়ে নেওয়া হলো? এই প্রশ্নটা আজকে খুব বেশিভাবে উঠছে। স্বাভাবিকভাবেই যোগ্য যারা শিক্ষক, যারা পড়াশোনা করেছেন, প্রচুর খেটেছেন, খেটে এই চাকরিটা পেয়েছেন, যারা হয়তো জীবনের অন্য কোনো ক্ষেত্রে চাইলেই চাকরি করতে পারতেন, সেসব অফারও তাদের অনেকের ছিল, কিন্তু তারা শিক্ষকতাকে ভালোবেসে তারা স্কুল টিচারের চাকরি নিয়েছিলেন। সেই মানুষগুলো কেন এই কোপে পড়বে? এটা আজকে একটা বিশাল জিজ্ঞাসার বিষয়, যার উত্তর একমাত্র বিচারপতিদেরই দিতে হবে। আমরা লক্ষ্য করছি একটা বিষয়, যেটা হয়তো অনেক সময় বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলা হয়ে যাবে, কিন্তু না বলে থাকা যায় না। সেটা হচ্ছে ভারতবর্ষের ক্রমান্বয়ে বিচার ব্যবস্থার মধ্যে একটা মেরুকরণের ছাপ লক্ষ্য করা যাচ্ছে, এবং এই মেরুকরণ কিন্তু কখনো কখনো সেই কার্পেটের নিচে ছিদ্র মতো, সেই কিট বেরিয়ে আসার মতো ঘটনা ঘটছে। প্রতি ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি যে সুপ্রিম কোর্ট কখনো বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এমন কিছু রায় দিচ্ছেন যার থেকে প্রকাশ হয়ে যাচ্ছে যে রায় নিরপেক্ষ নয়। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই চাকরিজীবী চাকরিহারাদের ক্ষেত্রে, সেই সুপ্রিম কোর্টই তারা ইলেকট্রাল বন্ড যখন দুর্নীতি সামনে এসেছিল, আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি সেদিনকে যে পাঁচ বিচারপতির বেঞ্চ ছিল, সেই বেঞ্চের তিনি একজন বিচারপতি ছিলেন। সেদিন কিন্তু এই ইলেকট্রাল বন্ডের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সামনে এসেছিল, সেই দুর্নীতির দায় কিন্তু একটিও রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা নেননি। কেন তারা সেদিনকে কোনো পদক্ষেপ নেননি? যেখানে পরিষ্কার বোঝা গেছিল যে বিভিন্ন কর্পোরেট সেক্টরগুলোকে বিভিন্ন সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার মধ্যে দিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ডোনেশন তুলেছে, এবং সেই টাকার যে পরিমাণ ডোনেশন উঠেছিল তার সিংহভাগ টাকা গেছিল বিজেপির ফান্ডে। অন্যান্য রাজনৈতিক দলও পেয়েছে। কেন তখন সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে ব্যান করে দেওয়া হয়নি? কেন তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়নি? তারা রাজনৈতিক দল বলে। আর আজকে যে মাস্টারমশাইদের, যে শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া হলো, তারা সাধারণ নাগরিক বলে, তারা অসংগঠিত বলে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে। আজকে ভাবতে অবাক লাগে, এই ঘটনার পর এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিভাবে বলতে পারছেন যে আমরা 2026 আর মাত্র 10 মাস অপেক্ষা করুন, তারপর আমরা ক্ষমতায় আসবো, এলে আপনাদের সবার চাকরি ফিরিয়ে দেবো? কিভাবে তারা বলতে পারছেন? তার মানে তারা জানতেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। আজকে যে বিরোধী দলনেতা এই কথা বলছেন, তিনি 2016 সালে
তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী তথা বেশ কিছু জেলার তিনি অবজারভার ছিলেন। তার হাত দিয়ে প্রচুর টাকা উঠেছিল, তখনও আমরা কিন্তু সংবাদ সোচ্চার এই বিষয়ে খবর করেছিলাম। সেই সময় মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ তারা শিক্ষকতার চাকরি পাওয়ার লোভে প্রচুর টাকা দিয়েছেন। কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 35 লাখ পর্যন্ত টাকা দিয়েছে। সেই টাকা এই সমস্ত নেতাদের চামচারা সেই টাকা তুলতেন এবং সেই টাকা নেতাদের মাধ্যমে হয়তো হতে পারে সর্বোচ্চ স্তরে পৌঁছতো, কিন্তু দুর্নীতিতে এরাও যুক্ত ছিল। আজকে বিজেপিতে গিয়ে এরা সব ওয়াশিং মেশিনে নিজেদেরকে ধুয়ে ফেলেছেন, তাই এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আজকে এদের যদি গ্রেপ্তার করতো সিবিআই, তাহলে ওই অযোগ্য ব্যক্তিদের নামের তালিকা খুব সহজেই বেরিয়ে আসতো, কিন্তু সেটা সিবিআই না করার জন্যই, সিবিআই এদেরকে বাঁচাবার জন্যই সিবিআই কিন্তু হাইকোর্টে গিয়ে স্পষ্ট করে যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারেনি। আর সেই কারণেই আজকে সুপ্রিম কোর্ট সেই সুযোগেই সমস্ত প্যানেল বাতিল করে দিয়ে পশ্চিমবাংলার মানুষকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। একটা জিনিস পরিষ্কার করে বলে রাখার দরকার আছে বন্ধু, সেটা শুনতে খারাপ লাগবে হয়তো, কিন্তু এটা বাস্তব যে বাঙালির ওপরে নির্যাতন কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এটা কিন্তু একটা বাঙালির ওপর নির্যাতনের ঘটনা বলেই আমরা দেখব। সুপ্রিম কোর্টে যারা বসে বিচার করছেন তারা কিন্তু অবাঙালি, হিন্দিভাষী, এবং তারা বাংলাকে কি নজরে দেখেন তা এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে। আজকে ইলেকট্রাল বন্ডের সময় সুপ্রিম কোর্ট কোনো সুও মোটো কেস স্টার্ট করতে পারে না, কোনো নেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, কোনো দুর্নীতিবাজ নেতাকে গ্রেপ্তার করতে পারে না। আজকে যখন একজন বিচারপতির বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার হয়, তখন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চুপ করে থাকে, তার বিরুদ্ধে একটা থানা এফআইআর পর্যন্ত হয় না, উল্টে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় অন্য রাজ্যের হাইকোর্টে। কিন্তু সেই রাজ্যের হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে ডাস্টবিনের সাথে তুলনা করে, আবর্জনার সাথে তুলনা করে তার নিয়োগ, তার সেই ট্রান্সফারকে তারা প্রত্যাখ্যান করেছে। এই রকম ঘটনাও আমরা দেখেছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের এই রায়, আজকে বলতে বাধ্য হচ্ছি সলিল চৌধুরীর সেই গান, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। আজকে একজন সাধারণ নাগরিক হিসেবে যে সমস্ত ছেলেদের চাকরি চলে গেছে, হয়তো তারা অনেকেই আমার পুত্র সম, আজকে তাদের উদ্দেশ্যে একটা কথাই, শুধু একটা বার্তা দেওয়ার, সমস্ত রাজনৈতিক দলের ছত্র ছায়া ছেড়ে সমস্ত রকম রং ভুলে আজকে একত্রিত হন। 24,000 মানুষ, 26,000 মানুষ যদি আজকে ধর্মতলার বুকে একত্রিত হয়ে ক্রমান্বয়ে যদি প্রতিবাদ করতে পারেন, এবং সেই প্রতিবাদ যদি কোর্টের দরজা পর্যন্ত যায়, বিচারপতিদের বাড়ি পর্যন্ত যায়, বিচারপতিদের ঘেরাওয়ের মধ্যে রাখা যায়, তাহলেই একমাত্র এই সমস্যার সমাধান হবে। কেন দ্বিচারিতা বিচারে, কেন একই বিষয়ে ভিন্ন রকম বিচার হবে? আজকে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে, ব্যাংকের টাকা মেরে বিদেশে পালিয়ে যাচ্ছে, তাদের টাকা রাইট আপ করে দেওয়া হচ্ছে। আর গরিব মানুষ যখন কোনো একটা লোন নিচ্ছে, সেই টাকা উদ্ধারের জন্য ব্যাংকে গিয়ে তার বাড়ির দখল নিচ্ছে, তার উপরে পুলিশি অ্যাকশন হচ্ছে, তাকে জেলে ঢোকানো হচ্ছে। এই যে একটা বিষয় চলছে, এর বিরুদ্ধে কিন্তু মানুষকে জাগ্রত হতে হবে। এবং সমস্ত, আমি নির্বিশেষে বলছি, না তৃণমূল, না বিজেপি, না সিপিএম, সব কটা ধান্দাবাজ পার্টি
এদের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে আজকে নিজেরা আলাদা করে দল গঠন করুন, আলাদা করে সংগঠন তৈরি করুন, আর সেই সংগঠন ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, এটা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। কোনো রাজনৈতিক দল তারা বাংলায় বাঙালিকে সম্মান করেনি, করবেও না। তারা ভোটের ধান্দায় যেখানে যেটা সেখানে সেটা। আজকে দেখুন, অবাঙালি এলাকায় গিয়ে দেখবেন সেখানকার তৃণমূলের নেতা, শাসক দলের নেতা কোনো অবাঙালি হয়ে বসে রয়েছেন। সেখানে বাঙালি নির্যাতিত হলেও তিনি কিন্তু কিছু বলবেন না। আজকে সমস্ত জায়গায় যেখানে বাঙালি সেখানেই দেখবেন অবাঙালিদের অত্যাচার চলছে। এই সমস্ত এই যে চাকরি কেড়ে নেওয়া হলো, এটাও তারই একটা অঙ্গ বলে আমি মনে করি, এবং আমি নিশ্চিত এটা বাঙালির বিরুদ্ধে একটা বড়সড় ষড়যন্ত্র। এটা মমতা ব্যানার্জিকে গাড্ডায় ফেলা নয়, এটা বাঙালিকে গাড্ডায় ফেলার জন্য একটা অবাঙালি ষড়যন্ত্র, এবং যে ষড়যন্ত্রের জাল দিল্লি থেকে রচিত হচ্ছে। তাই বাংলাকে বাঁচাতে বাঙালিকে আরো বেশি সজাগ হতে হবে, এবং সর্বত্র সমস্ত রাজনৈতিক দলের পতাকা ফেলে মানুষকে সংঘবদ্ধ হয়ে আজকে প্রতিবাদ করতে হবে। বিচারের নামে যে প্রহসন চলছে দিনের পর দিন আমরা দেখছি। একজন বিচারপতি, তিনি যেই একটা ভালো রায় দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তার কি হচ্ছে, তিনি যখন অবসর নিচ্ছেন তাকে অন্য কোনো প্রদেশের রাজ্যপাল করা হচ্ছে, না হলে রাজ্যসভার তাকে সাংসদ করা হচ্ছে, না হলে কোনো কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে। এই রকম পরিস্থিতিতে আজকে বিচারপতিরা পর্যন্ত পলিটিক্যাল মোটিভেটেড হয়ে রয়েছেন। তারা তাদের স্বার্থে, তাদের ভবিষ্যৎ বুঝে তারা সেইভাবে রায় দিচ্ছেন, আর সেই রায়ের জাঁতাকলে পড়ে সাধারণ মানুষ তাদের জেরবার হয়ে যাচ্ছে। আজকে যে ঘটনা হয়েছে 26,000 এই শিক্ষক নিয়োগ বাতিল, আজকে তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ প্রয়োজন। মনে রাখবেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় গেলে কোনো সুবিচার পাবেন না। আপনাদের নিয়ে রাজনীতি চলবে, আপনাদের নিয়ে দিনের পর দিন নানান রকম লাভের হিসেব নিকাশ চলবে। আজকে তাই আপনাদের কাছে, সেই সমস্ত চাকরিহারা মানুষদের কাছে একজন প্রবীণ নাগরিক হিসেবে আজকে একটাই অনুরোধ করব। আমারও ঘরে সন্তান আছে, আমার সন্তান সে মেধাবী ছাত্র, সে ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে। ইউপিএসসি পরীক্ষার জন্য তিনি নিজেকে রাত দিন পড়াশোনার মধ্যে রেখে সে নিজেকে তৈরি করছে, কিন্তু সেখানেও আজকে সেই সংশয় তার মধ্যে আসছে যে যদি ইউপিএসসি পরীক্ষাতে যদি কোনো দুর্নীতি অন্য কোনো স্টেট থেকে কেউ করে, তাহলে তো আমাদের প্যানেলটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, এরকম তো হাল আমাদেরও হতে পারে। সেক্ষেত্রে তারাও আতঙ্কিত হয়ে পড়ছে, আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি হবে। আপনারা জানেন 2024-এর নিট কেলেঙ্কারিতে কিভাবে টাকার বিনিময়ে মেডিকেলে ভর্তি হওয়ার সমস্ত ঘটনা ঘটেছে। সেই নিট কেলেঙ্কারি নিয়ে কি কোনো তদন্ত হয়েছে? সেই নিট কেলেঙ্কারির কাউন্সিলিংয়ে যে সমস্ত যে প্রার্থীরা যারা সেদিনকে অ্যালাউ হয়েছিলেন, তারা নিয়োগ হয়েছিলেন, তাদের প্যানেল কি ক্যান্সেল করা হয়েছিল? কিচ্ছু করা হয়নি। তাহলে এই ক্ষেত্রে কেন করা হলো? এর কারণ একটাই, এরা বাঙালি এবং পশ্চিমবাংলার যেহেতু মানুষ, তাই এই ঘটনা এদের উপর ঘটলো। আজকে তার জন্যই বলছি যে সমস্ত ক্ষেত্রেই পশ্চিমবাংলার উপর একটা লাগামহীন, যেহেতু পশ্চিমবাংলায় এখানে হিন্দিভাষী সরকার তৈরি করা সম্ভব হচ্ছে না, হিন্দিভাষীরা যে সরকারে এলে তারা এখানকার বাঙালিদের দমন করতে পারছে না, সেই কারণেই তারা বাঙালির ওপর অত্যাচার নামিয়ে আনছে। আর সেই কারণেই এত বড় একটা সাংঘাতিক সিদ্ধান্ত কিন্তু ওই সুপ্রিম কোর্টের মাধ্যমে নেওয়া হয়েছে। আমরা বারবার বলছি, আজকের বিচার ব্যবস্থা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু রাজনৈতিক মেরুকরণের মধ্যে চলে গেছে।
এই বিচার ব্যবস্থার উপরে কিন্তু মানুষের আর আস্থা থাকছে না। এই বিচার ব্যবস্থার উপর মানুষের আগামী দিনে সমস্ত আস্থা উড়ে যাবে আজকে যদি এই জিনিস চলতে থাকে। তাই যে সমস্ত চাকরিহারা মানুষ, আজকে ফেসবুকে পড়ছিলাম কেউ একজন পোস্ট করেছেন তিনি আত্মহত্যার কথা ভাবছেন। আমি একজন বয়স্ক নাগরিক হিসেবে তাকে পরামর্শ দেবো, হয়তো আপনি অনেক ছোট, আমার পুত্র সম হবেন, একটাই অনুরোধ করব, আত্মহত্যা কাপুরুষেরা করে, আত্মহত্যা করবেন না। লড়াইয়ের মঞ্চ তৈরি করুন, লড়াই করুন এবং সেই লড়াইটা এমন জায়গায় নিয়ে যান যাতে এই নেতা ক্যাতা, এই বিচারকরা বাড়ির বাইরে না বেরোতে পারে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে সারা বাংলা জুড়ে যারা এই দুর্নীতির সাথে যুক্ত এবং এই দুর্নীতিকে এনক্যাশ করে যারা দিনের পর দিন বিচারের নামে প্রহসন করেছেন। যে বিচারপতি আজকে এই দুর্নীতির মামলার বিচার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিলেন, পরবর্তী সময় তিনি, আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের সাংসদ হয়েছেন। এদের যদি চরিত্র এইরকম হয় তাহলে এদেরকে নাওয়া খাওয়া বন্ধ করে দিতে হবে। এরা যেখানে যাবে সেখানে বিক্ষোভ করুন, যেখানে যাবে সেখানে এদের তাড়া করুন। একটা জিনিস মাথায় রাখবেন, 26,000 সংখ্যাটা কিন্তু কম নয়। 26,000-এর মধ্যে যদি অর্ধেক মানুষ, যদি 14,000 মানুষ যদি এক জায়গায় একসাথে লড়াইয়ের ময়দানে যদি নামতে পারেন, তাহলে আগামী দিনে দেখবেন এই কাপুরুষ নেতা নেত্রীরা পালাবার পথ খুঁজে পাবে না। মনে রাখবেন, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। আজ এইটা মনে রেখেই কিন্তু আগামী দিনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকে অত্যন্ত যন্ত্রণা নিয়ে, অত্যন্ত ব্যথার সাথে এই সমস্ত কথাগুলো বলতে হচ্ছে, এই বয়সে বলতে হচ্ছে। তার কারণ এই চরম অবিচার, এই চরম একটা অনাচার কিছুতেই মেনে নেওয়া যায় না। সুতরাং আমরা বারবার একটাই অনুরোধ করব, সমস্ত যারা চাকরিহারা মানুষ, যারা আজকে কান্নায় ভেঙে পড়ছেন, তাদের বলবো কান্না নয়, চোখের জল মুছুন, ঘুরে দাঁড়ান, একদম কোনোভাবেই মাথা হেঁট না করে সংগঠিত হন। আর যাদের যাদের মনে করেছেন, মনে করবেন যে এর জন্য তারা দায়ী, তাদেরকে ধরুন, দরকার পড়লে রাস্তার চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে তাদের জামা প্যান্ট টেনে খুলে দিন, মানুষ দেখুক, উলঙ্গ করে দৌড় করান। এটাই হচ্ছে আজকের একদম বার্তা। মরতে যদি হয় তাহলে মেরেই মরা ভালো। শুধু শুধু কাপুরুষের মতো আত্মহত্যা করে কেউ নিজের জীবন শেষ করবেন না। শুধু এইটুকু বলে আমার এই সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। জানি না কতটা আপনারা গ্রহণ করবেন এবং কতটা আপনারা গ্রহণ করবেন না। শুধু একটা কথা আবার বলছি, আত্মহত্যা করে কাপুরুষেরা, আত্মহত্যা করবেন না। আপনারা লড়াইয়ের ময়দানও ছাড়বেন না। এবং যারা এই ঘটনার সাথে যুক্ত এবং যে সমস্ত বিচার ব্যবস্থার লোকজন, তারা তাদের বিভিন্ন স্বার্থে কথা মাথায় রেখে তারা রায় দিয়েছেন, তাদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড় করান। মানুষের আদালতে বিচার করুন, মানুষের আদালতই শেষ কথা বলবে। নমস্কার, ভালো থাকবেন।